আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পর্যায় সারণী বা পেরিওডিক টেবল এই অধ্যায়টা শুরু করছি। তো এখানে আমরা জানি 2016 সাল পর্যন্ত বাংলাদেশ আমাদের পৃথিবীতে টোটাল আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা মৌলিক পদার্থ। আমরা জানি মৌলিক পদার্থ কি বা মৌল কি, যাদেরকে বাংলায় বিভক্ত ছাড়া আর কিছু পাওয়া যায় না, এটা হচ্ছে মৌলিক পদার্থ। তো এই যে রসায়ন অধ্যয়ন এবং গবেষণার জন্য সবকটি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে জানা আমাদের দরকার। মানে আমরা 118টা যে মৌল আছে, 118টা মৌলের ভৌত ধর্ম কী, এর গলনাঙ্ক কেমন, এর স্ফুটনাঙ্ক কেমন, এর রাসায়নিক ধর্মটা আমরা কেমন, তারপর রাসায়নিক ধর্ম জানি আমরা জারণ বিজারণ বিক্রিয়া দেয় কি না, এর অ্যাসিড ক্ষারের সাথে কীভাবে বিক্রিয়া করে, এই যে এই ধর্মগুলো কেমন, রাসায়নিক ধর্ম কেমন, ভৌত ধর্ম কেমন, তা জানা দরকার। তো এই যে 118টা মৌলিক পদার্থের জন্য এভাবে যদি তুমি হিসাব করো কতগুলো ধর্ম হবে, তাহলে অ্যামাউন্টটা কিন্তু হিউজ হবে। আমরা ভৌত ধর্ম চিন্তা করলে যদি 10টা ভৌত ধর্মও চিন্তা করো 118টা মৌলের জন্য 1180 বা সামথিং এমন কিছু আমরা পাই, এতটা ভৌত ধর্ম। তাহলে এতগুলো ভৌত ধর্ম, এতগুলো রাসায়নিক ধর্ম, এতগুলো বিক্রিয়া মনে রাখাটা কিন্তু আমাদের জন্য কোয়াইট টাফ। এই যে এগুলোকে সহজ করে দেওয়ার জন্য আমাদের এই বিক্রিয়াগুলা এই মনে রাখার জন্য ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আমরা কী করছি, একটা গ্রুপে নিয়ে আসছি, একটা পর্যায়ে নিয়ে আসছি। আমরা যদি এই গ্রুপের ধর্ম বা এই গ্রুপের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এগুলো জানি, আমরা কিন্তু এই পুরো গ্রুপের যে মৌল আছে, এই পুরো গ্রুপের মৌলগুলো রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম জানা হয়ে যায়। দ্যাটস আমাদেরকে স্পেসিফিক্যালি কোনো একটা নির্দিষ্ট মৌলের জন্য তার ধর্ম, বৌদ্ধ ধর্ম, রাসায়নিক ধর্ম না জানলেও চলে। আমরা জাস্ট একটা গ্রুপ, 18টা গ্রুপ আছে, 18টা গ্রুপের রাসায়নিক ধর্ম, বৌদ্ধ ধর্ম তুই যদি ইন্ডিভিজুয়ালি মনে রাখতে পারো, অলমোস্ট 118টা মৌলের ব্যাপারে তুমি সামগ্রিক ধারণা পেয়ে যাবা। তো মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে, একাধিক মৌল একই রকম ধর্ম প্রদর্শন করে। যেমন আমাদের গ্রুপ একের যে মৌলগুলো সাজিয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলা আমাদের একই মৌল, একই ধর্ম প্রদর্শন করছে, সবাই ক্ষার ধাতু। আবার গ্রুপ দিয়ে যেগুলো আছে মৃৎক্ষার ধাতু, আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলা। সেমভাবে আমাদের গ্রুপ 17 মৌলকে হেলুজেন, সামুদ্রিক লবণ প্রস্তুতকারী মৌল, সবাই আমাদের যে একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। এই যে সকল মৌলিক পদার্থ একই রকম বিক্রিয়া প্রদর্শন করে, তাদেরকে একই গ্রুপে রেখে সমগ্র মৌলের মৌলিক পদার্থের জন্য একটা চক তৈরি করার চেষ্টা বহুদিন আগে থেকেই, দীর্ঘদিন থেকে চলছিল। তো এখান থেকে আসলে আলটিমেটলি আমাদের পেরিওডিক টেবল বা পর্যায় সারণীর ধারণা আসে। তো আমরা এখানে কি কি পড়বো, আমরা পর্যায় সারণীর পটভূমি, দেন মৌলগুলার পর্যায় সারণীতে কীভাবে আমরা একটা মৌলের অবস্থান বের করব, দেন মৌলের শনাক্ত, পর্যায় শনাক্ত, গ্রুপ শনাক্ত, দেন ভৌত এবং রাসায়নিক ধর্ম, মৌলসমূহের নামকরণ, পর্যায় সারণীতে গুরুত্ব। তাছাড়া আমরা এখানে পর্যায় সারণীর ভৌত এবং রাসায়নিক ধর্মের মাঝে আমরা ভৌত ধর্মের মাঝে পারমাণবিক আকার, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পর্যায় পটভূমি বা ব্যাকগ্রাউন্ড অফ দ্য পেরিওডিক টেবল। তো আমাদের এই জায়গায় ফার্স্ট অফ অল কাজ শুরু করেন স্যার ল্যাভুইসিয়ে সাহেব 1789 সালে। আচ্ছা, তো 1789 সালে ফার্স্ট অফ অল স্যার ল্যাভুইসিয়ে সাহেব আমাদের যে ধাতু এবং অধাতু আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার, এই ধাতুগুলোকে এবং যে অধাতুগুলো আছে এই দুই ভাগ উনি ভাগ করেন। তাহলে সর্বপ্রথম ভাগটা শুরু করেন আমাদের স্যার ল্যাভুইসিয়ে সাহেব 1789 সালে। পরবর্তীতে ল্যাভুইসিয়ের সময় থেকে আমাদের মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয়, যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটা নির্দিষ্ট ভাগে থাকে। 1829 সালে যখন বিজ্ঞানী ডুবেরাইনও লক্ষ্য করেন 3টা করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে, তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টা করে মৌল সাজান। এরপরে তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগফলের অর্ধেক কাছাকাছি, একে আমরা ডুবেরাইনের ত্রয়ী সূত্র বলি। তো এরপর আসে 1829 সালে বিজ্ঞানী ডুবেরাইনার, উনি কী করেন, আমাদের মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজান এবং উনি পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে 1 2 3 লাইক এমন। তাহলে উনি লক্ষ্য করেন যে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড়টা, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। মনে করে 3 এবং 1 যোগ করলে 4 হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, যেটা আমাদের দ্বিতীয় নম্বরের সমান। তো এভাবে আমরা এটাকে ত্রয়ী সূত্র বলা হয়, যে 3টা করে সাজিয়েছে, এই জন্য আমরা এটাকে ত্রয়ী সূত্র বলি। তো বিজ্ঞানী ডুবেরাইনার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে এভাবে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিন্তা করেন। পরীক্ষা আসতে পারে যে প্রথম ত্রয়ী মূল কারা, এটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে আমরা প্রথম ত্রয়ী মূল হিসেবে চিন্তা করি। এরপরে 1866 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। তাহলে এরপরে
আমাদের স্যার নিউল্যান্ড সাহেব আমাদের 1866 সালে অষ্টক সূত্র দেন। অষ্টক সূত্র দেন। তো এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো হয়, যে কোনো ধর্মের সাথে তার অষ্টম ধর্ম মিল পাওয়া যায়। তাহলে এভাবে যদি অষ্টক সূত্র আমাদের বলে, তুমি যদি এভাবে সাজাও 1 2 3 4 5 6 7 8 এভাবে করে 8তম মৌল পর্যন্ত সাজাও, এই যে প্রথম এবং অষ্টম মৌলের মাঝে তুমি মিল পাবা, প্রথম এবং অষ্টম মৌলের মাঝে মিল পাবা। এই যে এখান থেকে আমরা অষ্টক সূত্র বা নিউল্যান্ডের অষ্টক সূত্রটা পাই। তো এরপর 1869 সালে সর্বপ্রথম মেন্ডেলিভ আমাদের এই সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটা পর্যায়সূত্র প্রদান করেন, যেটা হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে ওনার একটা পর্যায়সূত্র যেটা দিয়েছেন, এটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে আবর্তিত হয়। আসলে এটা আধুনিক পর্যায়সূত্র বলে, আমাদের এটা পারমাণবিক সংখ্যা অনুসারে আবর্তিত হয়। এটা আমাদের জাস্ট পারমাণবিক সংখ্যা হবে, আধুনিক সূত্রের ক্ষেত্রে এটা পারমাণবিক সংখ্যা হয়ে যাবে। পারমাণবিক ভর অনুসারে বৃদ্ধির অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরবর্তীতে উনি আসলে কিছু সমস্যা দেখতে পান পারমাণবিক ভর অনুসারে সাজালে। পরবর্তীতে যেটা হেনরি মোসলে প্রোটন সংখ্যা আবিষ্কারের পরে এটা যখন পারমাণবিক ভরকে পারমাণবিক সংখ্যায় উনি এই সূত্রে মানে সাবস্টিটিউট করেন, দেন আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। এবং তখন থেকে আমরা আধুনিক যে পর্যায়সূত্র রেখে বলি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা অনুসারে আবর্তিত হয়। এরপরে উনি কী করেন, 63টা মৌলকে সাজান। তাহলে মেন্ডেল হিসাব কয়টা মৌল নিয়ে কাজ করেন? উনি 63টা মৌল নিয়ে কাজ করেন। 63টা মৌলকে উনি 12টা অনুভূমিক সারি। তাহলে মেন্ডেলিভ যে পর্যায়সূত্র দাঁড় করিয়েছেন শুরুতে, এটাখানে আমরা 12টা অনুভূমিক সারি পাবো, 8টা কলাম পাবো, 8টা কলাম পাবো বা গ্রুপ পাবো। আমরা যেটাকে বলি এই যে 12টা এরকম সারি বানিয়েছেন, 8টা এরকম গ্রুপ বানিয়েছেন। ঠিক আছে। এরপরে আমরা বর্তমানে যেটা পাই, এখানে 7টা পর্যায় পাই, 7টা সারি আর কি, 7টা পর্যায় পাই, 18টা গ্রুপ পাই, 18টা এরকম খাড়া গ্রুপ পাই, মনে রাখবা। এবং একই কলাম বরাবরের সকল মৌলগুলোর ধর্ম একই রকমের হয় এবং প্রথম সারির মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। এইখান থেকে উনি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল নামটা নিয়ে আসেন। তো এখানে একটু মনে রাখবা, আমাদের পর্যায় সারণীটা অবশ্যই পড়তে হবে। পর্যায় সারণী 1 নং গ্রুপের মৌলগুলো মনে রাখতে হবে। এটা আমি ছন্দ দিয়েছিলাম তোমাদের, লিনাকে রুবি শেষে ফেলেছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। দেন বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এবং রেডিয়াম। দেন আমাদের মাঝখানেগুলো না শিখলেও হবে, ডি ব্লক মৌলগুলো এগুলোকে বলা হয় পি ব্লক মৌল। হ্যাঁ, এগুলো একটু শিখতে হবে। বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড, গ্রুপ 13 তারিখ, গ্রুপ 13, বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড 13 তারিখ, এভাবে দেওয়ার মতো রাখছিলাম। তাহলে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম টেলুরিয়াম নেহোনিয়াম। এই যে নেহোনিয়াম ফ্লোরিবিয়াম মস্কোবিয়াম লিবারমোনিয়াম টেনেসাইন ওগানেসান, এগুলো আমাদের একদম লেটেস্ট আবিষ্কৃত মৌল। এগুলো আমাদের বইয়ে মুসরালি ছিল না, বাট এবং তোমাদের বই এগুলো অ্যাড করছে। নেহোনিয়াম 113, ফ্লোরিবিয়াম 114, মস্কোবিয়াম 115, লিবারমোনিয়াম 116, টেনেসাইন 117, ওগানেসান 118। আচ্ছা, তো এই জন্য আমাদের ছন্দে এগুলো আসলে অ্যাড নাই। আচ্ছা, এরপর গ্রুপ 14তে কামাল শিখরু জিনিয়াস স্যার পাবে, কামাল কার্বন সিলিকন সিলভার এসআই এবং জার্মেনিয়াম, দেন এসএন বা টিন। জিনিয়াস স্যার পাবে লেট। এরপরে দেন 15তে আসো নোমান পাগলা এসেছিল সোমবার বিকেলে, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক স্টিভিয়াম বা অ্যান্টিমনি। এরপরে বিসমাত গেল। এরপরে হচ্ছে এসএসসিতে পড়ে গ্রুপ 16, এসএসসিতে পড়ে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পুলেনিয়াম। দেন গ্রুপ 17 হচ্ছে এটা ছন্দ স্পেসিফিক্যালি নিয়ে মনে রাখতে পারো, ফারিয়া ক্যালিফোর্নিয়া বেড়াতে এসে আটকে ছিল, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। আর গ্রুপ 18 তো মনেই থাকে, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন। শেষ। এরপর আমরা এই গ্রুপের নিচে যে দুটা গ্রুপ পাই, এটাকে আমরা ল্যান্থানাইট সিরিজ বলি, এটাকে আমরা অ্যাক্টিনাইট সিরিজ বলি। এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ যথাক্রমে আমাদের পর্যায় 6 এবং পর্যায় 7-এর অন্তর্ভুক্ত। পর্যায় 6-এর অন্তর্ভুক্ত হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, পর্যায় 6-এর অন্তর্ভুক্ত আমাদের ল্যান্থানাইট সিরিজ, পর্যায় 7-এর অন্তর্ভুক্ত আমাদের অ্যাক্টিনাইট সিরিজ। এবং এই যে পর্যায় 6 আমরা এবং 7 আমরা গ্রুপ 3-এর মধ্যে পাবো। তাহলে পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3, যেখানে মৌলের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ এই যে এই সেলের ভিতরে আমাদের এগুলো আছে, এই যে এই সেলের ভিতরে এগুলো আছে। গ্রুপ 3-এর ভিতরে আমরা ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজকে রেখেছি। আচ্ছা, তো এই যে গ্রুপ 3-এর ভিতরে আমরা এগুলোকে পাইলাম এবং এরা 6 এবং 7-এর অন্তর্ভুক্ত। তো এদেরকে কেন আসলে আমাদের আলাদাভাবে রাখা হয়েছে? এদেরকে যদি আমরা এইভাবে গ্রুপ 3-এর ভিতরে রাখতে চাই, তাহলে আসলে পর্যায় সারণীর একটা ইরেগুলার শেপ বা আনওয়ান্টেড একটা শেপ চলে আসতে পারে। দ্যাটস ওয়াই এটাকে সুন্দরভাবে একটা রূপ দেওয়ার জন্য আলাদাভাবে রাখা হয়েছে। একটা আমি ল্যান্থানাইট সিরিজ যদি আলাদা কিছু ধর্ম আছে, এগুলো তোমাদের নাই, পড়বা পরে।
এবার আসো মেন্টালি পর্যায় কিছু ত্রুটি পরিলক্ষিত হয় আমাদের মেন্টালিপের পর্যায় তার ভর বা এগুলো বললাম অলরেডি আমাদের তার ভর অনুসারে উনি আবর্তন করেন এবার বলেন আসলে বর না বরের যদি আমাদের এবার বর অনুযায়ী যদি আবর্তন করে এই সূত্র মেনে নেওয়া হয় তাহলে আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় আর্গনের ভর 40 পটাশিয়ামের ভর 39 ওই ক্ষেত্রে একই গ্রুপের মৌলের সময় ধর্মে মিল থাকার জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল এরকম আরও অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় যে পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদের কোনো কোনো মৌলের আগের পর্যায় সারণীতে বসানো হয়েছিল এটা আমাদের পর্যায়সারণীটা ত্রুটি পরবর্তীতে এটা লক্ষ্য করেন তো 1913 সালে হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন 1913 সালে বিজ্ঞানী হেনরি মুসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে পর্যায়সারণীতে প্রস্তাব দেন এবং পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়সারণীতে মৌলের অবস্থান দেওয়া হলে মেন্ডেলিভ পর্যায়সারণীতে আর্গনের পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 দেন আমাদের এই সমস্যাটার সমাধান পাওয়া যায় তো আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি IUPAC এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থকে শনাক্ত করেছেন এবং IUPAC সংস্থাটা আন্তর্জাতিকভাবে রসায়ন এবং ফলিত রসায়নের বিভিন্ন নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় কোনটি বর্জন করা উচিত এই বিষয়গুলো দেখাশোনা করে এবং নিয়ন্ত্রণ করে 118টা মৌলের মধ্যে বেশিরভাগ মৌলের প্রকৃতিতে পাওয়া যায় এবং কিছু মৌল ল্যাবরেটরিতে আমাদের তৈরি করা হয়েছে তো এখানে আমরা যদি একটু পড়ি ল্যাবোইসে কাজ করেছিল 33টা মৌল নিয়ে মেন্ডেলিভ কাজ করেছিল 63টা মৌল নিয়ে এবং বর্তমানে আমাদের আবিষ্কৃত যে আধুনিক পর্যায়সারণী এখানে মৌলের সংখ্যা 118টা সিম্পল পর্যায়সারণীর কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ পেরিওডিক টেবল আমাদের কিছু এখানে ফিচার বা নিয়মকানুন যেটাকে আমরা বলি কি বা নিয়ম বা বৈশিষ্ট্য রয়েছে আমাদের এই পর্যায়সারণীতে আমাদের আধুনিক যে পর্যায়সারণী পড়তেছি আমরা আধুনিক পর্যায়সারণীতে আমাদের পর্যায় সংখ্যা হলো 60টা আধুনিক পর্যায়সারণীতে আমাদের পর্যায় সংখ্যা হলো 60টা পর্যায় এবং অনুভূমিক সারি এবং 18টা গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে তাহলে আমাদের এই পর্যায়সারণীতে টোটাল পর্যায় সংখ্যা হলো 60টা এবং গ্রুপ সংখ্যা হলো 18টা বা খাড়া স্তম্ভ রয়েছে 18টা এবং প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত যে 1 2 3 4 5 6 7 8 এবং 18 পর্যন্ত বিস্তৃত 3 নম্বর নিয়ম হচ্ছে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থাইন এবং অ্যাক্টিন সিরিজকে সাধারণ সারির মৌল হিসেবে দেখা হলেও যথাক্রমে তারা 6 এবং 7 এর অন্তর্গত মানে ল্যান্থাইনের সিরিজসমূহ পর্যায় 6 এর অন্তর্গত অ্যাক্টিন সিরিজসমূহ পর্যায় 7 এর অন্তর্গত এবং এদেরকে আমাদের মূল পর্যায় সারণীর নিচে আলাদা দুটো ছকে বা সারিতে বিন্যস্ত করা হয়েছে এরপরে 4 নম্বর নিয়ম হচ্ছে পর্যায় 1-এ মাত্র দুটো মৌল রয়েছে এদিকে হাইড্রোজেন রয়েছে ওই পাশে কি হিলিয়াম রয়েছে তাই না এই পাশে হাইড্রোজেন ওই পাশে হিলিয়াম একটা হচ্ছে গ্রুপ 1 একটা হচ্ছে গ্রুপ 18তে ঠিক আছে তাহলে পর্যায় 1-এ দুটো মৌল রয়েছে একটা গ্রুপ 1-এ রয়েছে আর একটা গ্রুপ 18তে রয়েছে এবং পর্যায় 2 এবং 3-এ 8টা করে মৌল রয়েছে পর্যায় 2 এবং 3-এ খেয়াল করবা পর্যায় 2 এবং 3-এ 8টা করে মৌল রয়েছে এটা হচ্ছে আমাদের পর্যায় 2 এই যে পর্যায় এইটা হচ্ছে পর্যায় 2 এটা হচ্ছে পর্যায় 3 এদিকে রয়েছে 2টা এবং এই পাশে রয়েছে কয়টা এই যে এই পাশে রয়েছে একটা 2টা 3টা 4টা 5টা 6টা তাহলে ওই পাশে 2টা এই পাশে 6টা টোটাল কয়টা হলো 8টা এই যে পর্যায় 2 এই যে পর্যায় 3 এবং এর উপরটা হচ্ছে পর্যায় 1 এই যে এটা হচ্ছে পর্যায় 1 এবার পর্যায় 1-এ আমাদের টোটাল মল এই পাশে একটা হাইড্রোজেন আছে ওই পাশে একদম গ্রুপ 1-এ এবং গ্রুপ 2-এ 18তে আমরা একটা হিলিয়াম আর্গন যেটা নিষ্ক্রিয় গ্যাস সেটা পাই এভাবে পর্যায় 1-এ দুটো মৌল পর্যায় 2 এবং 3-এ রাখা হয়েছে আমাদের 8টা করে মৌল তাহলে পর্যায় 1-এ রয়েছে দুটো মৌল পর্যায় 2 এবং 3-এ রাখা হয়েছে 8টি করে মৌল এবং পর্যায় 4 এবং পর্যায় 5-এ রাখা হয়েছে 18টি করে মৌল পর্যায় 4 এবং 5-এ কয়টা করে মৌল 18টি করে মৌল আছে পর্যায় 6 এবং 7-এ মনে রাখবা পর্যায় 6 এবং 7-এ সবচেয়ে বেশি করে মৌল রয়েছে 32টা মৌল হোয়াই এখানের কারণ হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিন সিরিজের মৌলগুলো আমরা জানি পর্যায় 6-এর আন্ডারে রয়েছে ল্যান্থানাইট সিরিজের মৌল পর্যায় 7-এর আন্ডারে রয়েছে অ্যাক্টিন সিরিজের মৌল এই মৌলগুলো যুক্ত হওয়াতে আমাদের পর্যায় 6 এবং 7-এ সবচেয়ে বেশি মৌল অবস্থান করছে 32টা করে মৌল রয়েছে আমাদের পর্যায়ে 6 এবং পর্যায়ে 7-এ 4 এবং 5-এ 18টা করে মৌল স্পেসিফিকভাবে মাথায় রাখবা গ্রুপ 1-এ 2টা গ্রুপ 2-3-এ 8টা গ্রুপ 4-5-এ 18টা পর্যায়ে 6-7-এ 32টা এবার গ্রুপ 1-এ আমরা জানি 7টা মৌল রয়েছে এবার আসো পর্যায়ে তো পড়লা পর্যায়ে কতগুলো মৌল আছে যে পর্যায় হচ্ছে এগুলা সারি আমরা যেটাকে বলি সারি বা রো আর গ্রুপ হচ্ছে এরকম কলামগুলা হচ্ছে গ্রুপ তাহলে গ্রুপ 1-এ কয়টা করে মৌল রয়েছে 7টা গ্রুপ 1-এ 7টা মৌল রয়েছে গ্রুপ 2-এ 6টা মৌল রয়েছে 1-এ একটা বেশি কোনটা হচ্ছে উপরে যেটা হাইড্রোজেন বসে আছে ওই হাইড্রোজেনটা একটা বেশি আছে গ্রুপ 2-এ 6টা করে মৌল আছে গ্রুপ 3-এ 32টা মৌল আছে হোয়াই আমরা জানি গ্রুপ 3-এর ল্যান্থানাইট এবং অ্যাক্টিন সিরিজের মৌল অন্তর্গত গ্রুপ 3-এর ভিতরে যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিন সিরিজের মৌল গিয়ে বসে আছে দ্যাটস ওয়াই সবচেয়ে বেশি পরিমাণে মৌল আমরা পাই গ্রুপ 3-এ তাহলে পর্যায় সারণীর কোন গ্রুপে সবচেয়ে বেশি পরিমাণে মৌল রয়েছে গ্রুপ 3
গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত এগুলোকে আমরা ডি ব্লক মৌল বলি। 4 থেকে 12 পর্যন্ত আমরা গ্রুপ 4টি করে মৌল পাওয়া যায়। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত এগুলোকে পি ব্লক মৌল বলি। এই যে গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত এগুলোকে আমরা 6টা করে মৌল পাই। গ্রুপ 13 এর মৌল দেখলাম, গ্রুপ 17 এর মৌল আমরা ছন্দ আকারে পড়লাম। দেন গ্রুপ 18তে 7টি করে মৌল আছে। গ্রুপ 18 যেটাকে আমরা বলি ওই যে তোমার নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস অফ পেরিওডিক টেবল ওখানে। তো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এইগুলাকে আমরা বলি ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71। স্পেসিফিক যদি বলো ল্যান্থানাম 97তম মৌলের নাম হচ্ছে ল্যান্থানাম। ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71 পর্যন্ত মৌলগুলোকে আমরা বলি ল্যান্থানাইট সারির মৌলসমূহ। এবং অ্যাক্টিনিয়াম এটা 89 নং এর নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম 89, লরেন্সিয়াম 103, এটা হচ্ছে লরেন্সিয়াম। অ্যাক্টিনিয়াম 89, লরেন্সিয়াম 103 পর্যন্ত মৌলগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল। একটু খেয়াল করবা। এই যে এই ল্যান্থানাম দিয়ে শুরু ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনিয়াম দিয়ে শুরু অ্যাক্টিনাইট সিরিজ। এটা কি দিয়েছে? ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71। এই যে লুটেসিয়াম 71 ওটা হচ্ছে অ্যাক্টিনিয়াম অ্যাক্টিনিয়াম কত জানি, অ্যাক্টিনিয়াম 89। অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেন্সিয়াম 103 এগুলো পর্যন্ত আমাদের এই পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো বিন্যস্ত। তাহলে এই 15টা মৌল, টোটাল 30টা মৌল। তাহলে এখানে ল্যান্থানাইট সিরিজের মৌল হচ্ছে 15টা আর অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে 15টা, 30টা মৌল এগুলো আমাদের আছে। ল্যান্থানাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলো এত কাছাকাছি যে তাদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট সারির মৌল, অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে আলাদাভাবে রাখা হয়েছে। আলাদা আলাদা কিছু ফিচার আছে, বৈশিষ্ট্য আছে, যদিও তোমাদের এখানে নাই। আমাদের এগুলা অনেক ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো অনেক ভারী ধাতু হয়, এরা ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়, জাহাজ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বা বিভিন্ন কাজ আছে বা বিভিন্ন উদাহরণ আছে এগুলো আপাতত তোমরা পড়তে হবে না। ভারী ধাতু ম্যাক্সিমাম পাওয়া যায় ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোতে, আমাদের জন্য যা ক্ষতিকর। আচ্ছা, যদি মৌলগুলার ধর্মের উপর ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসহ ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। তাহলে আমরা দুটা সিকোয়েন্স অনুসারে আমাদের পড়াটা পড়বো। একটা হচ্ছে বাম থেকে ডানে গেলে কি পরিবর্তন হয়, একটা হচ্ছে উপর থেকে নিচে আসলে কি পরিবর্তন হয়। এবং একই গ্রুপের মৌলগুলার ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়, মানে একই গ্রুপে ভৌত এবং রাসায়নিক ধর্ম। আমরা যে গ্রুপ 1 পড়লাম, গ্রুপ 1-এর সকল ভৌত ধর্ম একই, লাইক আমাদের এখানে ভৌত ধর্ম, তারপর হচ্ছে এই যে আকারের একটা পার্থক্য যদি আমরা পাবো, মানে ভৌত ধর্ম বলতে বোঝাচ্ছে বিক্রিয়া কেমন করে, এদের তোমার অবস্থা কেমন, মানে কঠিন তরল নাকি, মনে করো সবাই তো ক্ষার, তারপর আবার গ্রুপ 2 মনে করে সবাই মিথক্ষার, এরা কোন পদার্থের সাথে কীরকম বিক্রিয়া করে, এগুলো একটা কমন ফিচার, কমন একটা ব্যবস্থা আমরা দেখব। রাসায়নিক ধর্ম আমরা প্রায় একই রকম, প্রায় শব্দটি ইউজ করা হয়েছে, তার মানে অ্যাপ্রক্সিমেট, দিস ইজ নট ফিক্সড, এটা যে একদম 100% হবে তা না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু কমন দেখব। এবার ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে আমরা কীভাবে মৌলের অবস্থা নির্ণয় করতে পারি। তো আমরা ইলেকট্রন বিন্যাস দেখেছি লাস্ট দিন, এবং ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে পর্যায়ের সংখ্যা বের করব, গ্রুপ সংখ্যা বের করব, এটা একটু দেখব। পর্যায় সংখ্যা বের করা খুবই ইজি। গ্রুপ সংখ্যা বের করার জন্য 3টা রুলস আছে। পর্যায় সংখ্যা কীভাবে বের করতে হয়, পর্যায় সংখ্যা বের করার জন্য তুমি সিম্পল তোমার ইলেকট্রন বিন্যাসটা করবা, লাস্ট ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে সেটাই হচ্ছে তোমার, মানে লাস্ট অরবিটাল যেটা থাকবে ওটাই হচ্ছে তোমার এই যে কি বলে পর্যায় সংখ্যা। মনে করো লিথিয়ামের ক্ষেত্রে 1s2 2s1, এখানে লাস্ট শক্তি স্তর কোনটা 2, তার মানে এই যে পর্যায় সংখ্যা হচ্ছে 2। যেহেতু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে বাইরে শক্তি স্তর 2, তাই লিথিয়াম 2 নম্বর পর্যায়ের মৌল। এর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, পটাশিয়াম 19, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে তুমি কি করবা, ইলেকট্রন বিন্যাস করবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, লাস্ট শক্তি স্তর কোনটা 4, লাস্ট শক্তি স্তর হচ্ছে 4, তাই এখানে আমাদের পর্যায় সংখ্যা হচ্ছে 4। এগুলা আসলে হ্যাঁ পর্যায় সংখ্যা মিলে যাবে স্বাভাবিক। এবার আসলে গ্রুপ সংখ্যা বের করার নিয়ম। গ্রুপ সংখ্যা বের করার জন্য আমরা 3টা রুলস পড়বো। তোমরা এইচএসসিতে গেলে পর্যায় সারণীকে যখন পড়বা তখন এগুলো 3টা ব্লকে ভাগ করে পড়বা। একটা হচ্ছে 4টা ব্লকে ভাগ করে পড়বা। একটা হচ্ছে এস ব্লক মৌল, একটা হচ্ছে পি ব্লক মৌল, একটা হচ্ছে ডি ব্লক মৌল, একটা হচ্ছে এফ ব্লক মৌল। একটা হচ্ছে এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। এস ব্লক মৌল বলতে কাদের বুঝি, যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গিয়ে পড়েছে তাকে আমরা বলি এস ব্লক মৌল। যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে গিয়ে পড়েছে তাকে আমরা বলি পি অরবিটাল
অরবিটাল পি ব্লক মৌল। যাদের ইলেকট্রোবিন্যাসটা সর্বশেষ কক্ষপথটা আমাদের ডি অরবিটাল তাকে আমরা বলি ডি ব্লক মৌল। যাদের ইলেকট্রোবিন্যাসের সর্বশেষ অরবিটালটা এফ অরবিটাল তাদেরকে আমরা বলি এফ ব্লক মৌল। এস ব্লক মৌল কারা একদম মুখস্থ করে নাও। এফ ব্লক মৌলের সংখ্যা এস ব্লক মৌল হচ্ছে আমাদের গ্রুপ 1 এবং 2। গ্রুপ 1 এবং 2কে আমরা এস ব্লক মৌল বলি, খুবই সহজ। গ্রুপ 1 এবং 2কে আমরা এস ব্লক মৌল বলি। গ্রুপ 1 এবং 2কে আমরা এস ব্লক মৌল বলি। গ্রুপ 1 এবং 2কে এস ব্লক মৌল বলি। পি ব্লক মৌল কারা? এই যে এই পাশে যারা আছে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ কত জানি 17, এই যে গ্রুপ 13 যারা আছে, 14 যারা আছে কামাল শিগগির জিনিয়াস স্যার পাবে, গ্রুপ 15 যারা আছে নোমান পাগলা ছিল সোমবার বিকেলে, গ্রুপ 16 যারা আছে ওএসএসসিতে পড়ে, গ্রুপ 17 যারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়রন স্টাটিন, এই সবাই হচ্ছে পি ব্লক মৌল। ইলেকট্রন বিন্যাস করে দেখবা, ইলেকট্রন বিন্যাস করে তো অবশ্যই দেখবা যে লাস্ট অরবিটাল পি থেকে শেষ হয়েছে, তাই পি ব্লক মৌল। এগুলো আমি আন্দাজে বলতেছি না, মানে বলার কিছু নাই, এগুলো তুমি করবা। গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো। গ্রুপ 1 এর সকল মূলের লাস্ট সেলের ইলেকট্রন বিন্যাস তুমি এমন পাবা, এই যে S1 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 S1, হয়তো এটা 2s1, হয়তো এটা 3s1, হয়তো এটা 4s1, হয়তো এটা 5s1, হয়তো এটা 6s1, এভাবে তুমি লাস্ট অরবিটাল ইলেকট্রনটা পাবা। গ্রুপ 2 এর ইলেকট্রন বিন্যাসগুলো এভাবে পাবা, এটা 2s2, এটা 3s2, এটা 4s2, এটা 5s2, এটা 6s2, এভাবে করতে করতে এইভাবে দেখবা ইলেকট্রন বিন্যাস শেষ হচ্ছে। তো এদের লাস্ট সেলের ইলেকট্রনটা যেহেতু s অরবিটালে শেষ হয়েছে, দ্যাটস ওয়াই এই 1 এবং 2 গ্রুপের মৌলগুলোকে আমরা s ব্লক মৌল বলি। পি ব্লক মৌল কারা? পি ব্লক মৌল যাদের ইলেকট্রনটা পি অরবিটালে শেষ হয়েছে। তুমি 13 এর ইলেকট্রন বিন্যাস করে দেখো, এখানে দেখবা 2p1 3p1 দেন 4p1 5p1, এইভাবে করে ইলেকট্রন বিন্যাস শেষ হচ্ছে। এই জন্য আমরা এটাকে রেখেছি গ্রুপ পি ব্লক মৌলে। দেন 14তে দেখবা 2p2 2p3, এভাবে করে শেষ হচ্ছে। সেমভাবে 15 16 17 দেখবা। আর গ্রুপ 18 আমরা এটাও আমাদের যে ইনার গ্যাস এটা আলাদাভাবে রেখেছি, এটা মানে পুরোপুরি আলাদা, নিষ্ক্রিয় গ্যাসের আলাদাভাবে একটা সেক্টর রাখা হয়েছে। তো এই যে আমি এটা বলার কারণ হচ্ছে এই যে গ্রুপ সংখ্যা বের করার 3টা নিয়ম বুঝে যাওয়ার জন্য। গ্রুপ সংখ্যা বের করার 3টা নিয়ম মূলত এই ব্লক মৌল বোঝার মধ্যেই রয়ে গেছে। আমাদের যে এস ব্লক মৌল আছে না, এই এস ব্লক মৌলের জন্য বি কেয়ারফুল। এস ব্লক মৌলের জন্য এস ব্লক মৌল কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 এবং গ্রুপ 2, তাহলে শুধুমাত্র গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর জন্য তোমার নিয়ম একটা খাটবে। তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2তে কেমনে বুঝবা? ওই যে গ্রুপ 1 এর মৌল মুখস্থ থাকতে হবে, লিথিয়াম সোডিয়াম বেরিলিয়াম, তারপর যেগুলো আছে লিথিয়াম সোডিয়াম, তোমার গ্রুপ 2 যেগুলো আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। তো এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে লাস্ট সেলের ইলেকট্রন বিন্যাসে তুমি এস অরবিটাল পাবা, এবং ওই এসে যতটা ইলেকট্রন পাবা সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। মনে করো তুমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতেছো, কত পাচ্ছ? 1s1, তাহলে এস অরবিটালে শেষ হয়েছে না, এটা হচ্ছে এস ব্লক মৌল। এসে যতটা ইলেকট্রন আছে ওই সংখ্যাটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা 1। সেমভাবে তুমি খেয়াল করো লিথিয়াম, মনে করো 3, লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করতেছো 1s2 2s1, কততে শেষ হয়েছে? এসে শেষ হয়েছে, তাই এটা একটা এস ব্লক মৌল, তাই গ্রুপ সংখ্যা কত? 1। তুমি ক্যালসিয়াম করো, ক্যালসিয়াম কত জানি? 20, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। তাই লাস্ট সেলের ইলেকট্রন সংখ্যা কত? 2টা। এই যে লাস্ট ইলেকট্রন শেষ হয়েছে কোথায়? এসে, তাই এস ব্লক মৌল। এবং এটা আমাদের লাস্ট সেলের ইলেকট্রন সংখ্যা কত? 2, তাই আমাদের গ্রুপ সংখ্যা হবে 2। সেমভাবে তুমি পটাশিয়াম করো, সেমভাবে তুমি সোডিয়াম করো, সেমভাবে রুবিডিয়াম করো, তারপর তুমি সিজিয়াম করো, তারপর বেরিলিয়াম মোগলাই খাবাব সরিয়ে স্ট্রনশিয়াম করো, যেগুলাই করবা দেখবা যে লাস্টের ইলেকট্রনটা তুমি এসে শেষ করছো, এবং এখানে এসে যতগুলো ইলেকট্রন পাবা সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? সৌরভ, জি নাহিমা, কাউসার, বুঝছো কিনা? জি স্যার। গেল। এরপরে গ্রুপ 2 এ কি আছে? গ্রুপ 2 এর মাঝে গ্রুপ 2 হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল বিষয়টা খেয়াল করো, পি ব্লক মৌল কাদের বলতেছি? এই পি ব্লক মৌল হচ্ছে এগুলা, এই যে গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত এগুলো হচ্ছে পি ব্লক মৌল। আচ্ছা, পি ব্লক মৌলে শুরু হয়েছে কোন দিকে? একদম যদি তুমি ডান থেকে, মানে এই পজিশনতে এইভাবে দেওয়াতে একটু অসুবিধা হচ্ছে, এটা যদি ইয়ে করা থাকতো তাহলে খুব সুবিধা হতো। যে খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ 1 এবং 2, তাই না? এটা হচ্ছে গ্রুপ 1 এবং 2, এই যে এটা হচ্ছে গ্রুপ 1 এবং 2। গ্রুপ 1 এর পরে এখানে অনেকগুলো গ্যাপ আছে, এই যে 3 4 5 6 7 8 9, এই গ্যাপগুলো শেষ হয়ে 10 11 12, এই তারপর আবার 13 নম্বর গ্রুপ থেকে শুরু হয়েছে। তার মানে এখানে অনেকগুলো গ্যাপ না? কয়টা গ্যাপ খেয়াল করো তো? এই যে এখানে 1টা 2টা 3টা 4টা
5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে 10টা গ্যাপ আছে। এই 10টা গ্যাপের পরেই আমাদের গ্রুপ 13 থেকে শুরু হয়েছে, গ্রুপ 13 নাম্বার শুরু হয়েছে। তোমরা আপাতত এখানে এটাকে গ্রুপ 13 জাস্ট এই 13 দ্বারা চিহ্নিত করতেছো, বাট উপরের ক্লাসে গেলে হয়তো এটাকে রোমান সংখ্যা দ্বারাও তোমাকে আইডেন্টিফাই করা শিখতে হতে পারে, হ্যাঁ শিখতে হইতে পারে হয়তো। আচ্ছা, তো এখানে 10টা গ্যাপ আছে, কিন্তু এই জায়গায় কয়টা গ্যাপ আছে? 10টা গ্যাপ আছে। দ্যাটস ওয়াই আমরা যখন গ্রুপ পি ব্লক, তাহলে পি ব্লক মৌলগুলোকে পাওয়ার জন্য আমাদের 10টা গ্যাপের পরে যাইতে হচ্ছে একদম। ওই যে গ্রুপ 1 2 এর পরে 10টা গ্যাপ পাওয়ার পর 10টা গ্যাপ আছে, ওই গ্যাপের পরেই তো আমাদের এখানে গ্রুপ 13কে আমরা রিচ করতে পারছি। তো এই জন্য আমরা গ্রুপ পি ব্লক মৌল যেগুলো আছে, এই যে পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা বের করার জন্য আমরা পি অরবিটালের ইলেকট্রনটা কাউন্ট করব। তাহলে এস ব্লক মৌলের ইলেকট্রনকে কাউন্ট করার জন্য আমরা কাকে কাউন্ট করি? এস অরবিটালকে কাউন্ট করি। এস অরবিটালে যতটা ইলেকট্রন আছে লাস্ট সেলে, এটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা, সিম্পল। বাট পি ব্লকের মৌলের ক্ষেত্রে আমরা পি অরবিটালে যা ইলেকট্রন পাবো, বা এক কথায় আমি একদম ক্ল্যারিফাই করে বললে লাস্ট অরবিটালে বা লাস্ট শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে, পি ব্লক বা পি অরবিটাল বলে এটা ভুল হয়, লাস্ট শক্তি স্তরে, লাস্ট প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকবে ওটার সংখ্যাই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা। তবে তার সাথে 10 যোগ করতে হবে। কেন 10 যোগ করতে হয়? ওই যে 10টা গ্যাপ আছে তার জন্য, 10টা গ্যাপ থাকে, আমরা সেজন্য পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য 10 যোগ করি। তাহলে এই যে আমাদের এস এবং পি অরবিটাল থাকে, ওই এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা 10 যোগ করলে ওই যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা ওই মৌলের গ্রুপ নম্বর। বুরন 5 মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, যেখানে লাস্ট অরবিটাল কিন্তু 2। তোমরা অনেকেই এই জায়গায় 2p1 কে কাউন্ট করো, বি কেয়ারফুল। এই যে 2p1 কে কাউন্ট করো, 2p1 এর সাথে 10 যোগ করো, তোমাদের অ্যান্সার আসে 11। এবং তোমার কোয়েশ্চেনে বা এমসিকিউতে 11টা একদম শুরুতে ক নাম্বারে থাকবে, তোমার কোয়েশ্চেনে ক নাম্বারে থাকবে। খুব সম্ভাবনা থাকবে তুমি ক নাম্বারটা আনসার করার, বাট ভুল হবে। এখানে আমাদের 2 নাম্বার শক্তি স্তর কোনটা? 2s2, এগুলো তো উপশক্তি স্তর। এস একটা উপশক্তি স্তর, পি একটা উপশক্তি স্তর, বা শক্তি স্তর হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারে টোটাল ইলেকট্রন কত? 2 1 3। তাহলে 3 এর সাথে তুমি 10 যোগ করবা, 10 যোগ করলে আনসার আসে 13। এইটার অবস্থান গ্রুপ 13তে। এটা হচ্ছে গ্রুপ 2 এর নিয়ম। এবার গ্রুপ 3 এর নিয়ম হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল বলতে আমরা যেগুলাকে তোমার এইগুলা মাঝখানে যেগুলো পড়েছিল, মাঝখানে যে ব্লক মৌলগুলা, এই যে এগুলো হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। 3 4 5 6 7 8 9, তারপর এখানে 10 11 12, এই যে 3 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলোকে আমরা ডি ব্লক মৌল বলে থাকি। এই যে এই ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা কি করব? ডি অরবিটালে লাস্ট যে ইলেকট্রনগুলো আছে এগুলো আমরা কাউন্ট করি। তবে এটা মানে ডি ব্লক মৌলের যে আমরা ইলেকট্রন বিন্যাস করার জন্য লাস্ট শক্তি স্তরে যে ইলেকট্রন আছে, লাস্ট শক্তি স্তরে যে ইলেকট্রন আছে এটাকে আমরা কাউন্ট করি। তবে ডি এ যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে আমাদের যোগ করতে হয়। মানে এখানে লাস্ট শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত? কত? 4s2। লাস্ট শক্তি স্তর কত? 4 নম্বরে ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে লাস্ট শক্তি স্তরের সংখ্যা কত পড়ে? 2। তবে কথা হচ্ছে তুমি এখানে যেহেতু এটা ডি ব্লক মৌল, এই জন্য তোমাকে ডি এর ইলেকট্রন সংখ্যা সহ কাউন্ট করতে হবে। ডি ইলেকট্রন সংখ্যা কত? 6। তার মানে এখানে গ্রুপ সংখ্যা হচ্ছে 8। সেমভাবে এখানে আরেকটা উদাহরণ দেওয়া থাকা দরকার। স্ক্যান্ডেনিয়াম খেয়াল করো, এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, এই যে 4s2, এখানে হচ্ছে আমাদের এটা তোমার যে লাস্ট যে শক্তি স্তর, এই শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, কারো কি প্রশ্ন জাগে না? এখানে আমরা দেখলাম আপনি বলেছেন লাস্ট শক্তি স্তরে ইলেকট্রনটা এস অরবিটালে গেলেই এটা এস ব্লক মৌল, বাট হোয়াই টাইটানিয়াম ইজ ডিফারেন্ট হিয়ার? টাইটানিয়াম কেন না? মানে লাস্ট শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস 4s2, লাস্ট শক্তি স্তরে তুমি 4s1 4s2 থাকলে তো এস ব্লক মৌল বলতেছিল। নো, বিষয়টা মাথায় রাখবা, গতকালই বলেছি। এখানে 4s2-তে লাস্ট ইলেকট্রনটা যায় নাই, 4s2 সর্বশেষ, এখানে 4s2-তে লাস্ট ইলেকট্রনটা যায় নাই, লাস্ট ইলেকট্রন গিয়েছে কিন্তু 3d-তে। 4s2 ফিল আপ করে দেন 3d-তে গিয়েছে দুইটা, 3d-তে আরও খালি আছে, 3d3 3d4 3d5 3d6, এইভাবে ফিল আপ হইতে থাকবে। 4s2-তে কিন্তু লাস্টের ইলেকট্রন যায় নাই, দ্যাটস ওয়াই এটা এস ব্লক মৌল না। দ্যাটস ওয়াই এস ব্লক মৌল না। এস ব্লক মৌল হবে তখন যখন লাস্ট ইলেকট্রনটাই, এই যে এটা এস ব্লক মৌল, লাস্ট ইলেকট্রনটা এসে গেছে, এই যে এটা এস ব্লক মৌল, লাস্ট ইলেকট্রনটা এসে গেছে, ঠিক আছে, এগুলো এস ব্লক মৌল। বাট এখানে আমাদের লাস্ট ইলেকট্রনটা এসে গিয়ে আবার এখানে এস ব্লক, যে এখানে 4s2 কেন ফিল আপ করছে? কারণ 4s2 এর শক্তি কম, তাই। তারপর আবার 3d-তে প্রবেশ করছে ইলেকট্রনগুলো, তো এই জন্য এটা আমাদের ডি ব্লক মৌলতে পড়ছে। আচ্ছা, তো
এখন ডি ব্লক মূল্য হলো, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে হিসাব করবো? তাহলে লাস্ট শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত? 2, 4s2। দেন ডি এর ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো, 2 + 2 = কত হয়? 4। এটা হচ্ছে তার গ্রুপ। বেরিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করে 4s2, 2 + 3 = কত? 5। এটা হচ্ছে তার গ্রুপ। প্রথম থেকে আসো, এই যে হাইড্রোজেন হচ্ছে আমাদের কোন ব্লক মূল্য? এটা 1s1, তার মানে s ব্লক মূল্য। এটা গ্রুপ সংখ্যা কত? 1। একে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই। আর পর্যায় সংখ্যা তো খুব সহজেই বের করতে পারবা। এই যে শুরুতে যেটা লাস্ট শক্তিস্তর যেটা পাবা, এটাই হয়তো তার পর্যায় সংখ্যা। একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবা। লাস্ট পর্যায়ে যে পাবা, লাস্ট যে শক্তি স্তর পাবে, এটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। এখানে পর্যায় সংখ্যা 1। হিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এটা আমাদের 1s2, তার মানে আবার এটা আমাদের তোমার এটা গ্রুপ নাম্বার বলতে এই ক্ষেত্রে হিলিয়াম ওই যে বললাম না, হিলিয়াম হচ্ছে গ্রুপ 18তে যে বসেছিল একদম ওই পাশে। তো এই যে হিলিয়ামেরটা ব্যতিক্রম বলতে এটা আমাদের ওই যে ইনার্ট গ্যাস, বা এটাতে আমরা কোনো ব্লক মূলেই ফেলি নাই। এস ব্লকও পড়ে নাই, পি ব্লকও পড়ে নাই, ডি ব্লকও পড়ে নাই, এফ ব্লকও পড়ে নাই। এটাকে আমরা আলাদাভাবে রাখছি। তাহলে এটা ব্যতিক্রম লিখে দিচ্ছি ওই জন্য। গ্রুপ 18তে এমসিকিউতে দিতে পারে, কারণ তুমি ভুল করার সম্ভাবনা আছে এই জায়গাটাতে, তাই এমসিকিউ খুব সহজে দিয়ে দিতে পারে। লিথিয়াম বেরিলিয়াম সেমভাবে করবা। বোরন ক্ষেত্রে দেখো 1s2, 2s2, 2p1, তার মানে এটা কোন অরবিটালে ইলেকট্রনটা শেষ হয়েছে? পিতে গিয়ে, তার মানে পি ব্লক মূলের ক্ষেত্রে কি করতে হয়? লাস্ট সেলের ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো, কত হয়? 2 একে 3, 3 সাথে কি করতে হয়? 10 যোগ করতে হয়, 13। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো 2p3, তার মানে পিতে শেষ হয়েছে, তার মানে পি ব্লক মূল। লাস্ট ইলেকট্রন সংখ্যা কত? 5, 5, 10, 15। অক্সিজেন 2p4, তার মানে পিতে শেষ হয়েছে, এবং টোটাল 6 এবং 10, 16। এবং ফ্লোরিন 9, 2s2, 2p5, আমাদের 5-এ শেষ হয়েছে, তার মানে কত? 17। নিয়ন 10, ব্যতিক্রম। সরি 2p6, এটা 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 মানে ওই ক্ষেত্রে কাউন্ট হয়ে যাবে। 2s2, 2p6, এটা আমাদের 8, 8, 10, 10, এই যে 8 গড় পরে 10 গড় পরে না সেমভাবে আমাদের গ্রুপ 17-এর পরে, তাহলে 18। সেমভাবে সোডিয়াম তাহলে আবার ব্যতিক্রমী হয়, তোমার এস ব্লক মূল্যে চলে যাবে, কিন্তু এটা 1s2, 2s2, 2p6, 3s1, তাহলে এটা হচ্ছে এস ব্লক মূল্য, গ্রুপ সংখ্যা হবে 1। ম্যাগনেসিয়াম 12, তাহলে এটা হবে আবার কত? এস ব্লক মূল্য, কিন্তু এই যে 3s2-তে শেষ হয়েছে না, তার মানে কত? 3s2। তো এখানে আমাদের গ্রুপ সংখ্যা হবে 2। নিয়ম 1 আর কি এটা। দেন অ্যালুমিনিয়াম 13, তারপর আমাদের এটা তোমার 1s2, তার মানে 3p1 হবে। 3p1 হলে এটা গ্রুপ, 3p1 হলে 10, 3p1, 1s2, স্যার গ্রুপ 11। 2s2, দাঁড়াও, 1s2, 2s2, গ্রুপ 11 কেমন হয়? 11 তো হবে না। স্যার পি হলে 10 যোগ করতে হবে না? না, 13 হবে। দাঁড়াও, অ্যালুমিনিয়াম 1s2, 2s2, 2p6, দেন 3s1। 3s1 এর ক্ষেত্রে না না, আহ, এখানে 13, স্যার 10, তাহলে 11। দাঁড়াও স্যার পরে তো হবে আমার না। ইলেকট্রন বিন্যাসটা তো হয় নাই না। 2s2, 2p, আরেকটা আছে তো হ্যাঁ, ইলেকট্রন 3s2, বিন্যাস দেন টু 2p1। তাহলে এটা হচ্ছে পি ব্লক 1। মূল্য। পি ব্লক মূলের জন্য একটা ইলেকট্রন গেছে, তার মানে আমাদের পি ব্লক মূলে রেস্ট। 2p1। আরে ভাই 3p1, 3p1, 1s2, 2s2, 3s2, 3p1, 3p1 এর ক্ষেত্রে তাহলে একটা ইলেকট্রন গেছে, তাহলে 3s2 কাউন্ট করো, 2 একে 3, 3 + 10 13। 13 হবে। সিলিকন 14, এই যে সেমভাবে 3s2, 3p2, অ্যালুমিনিয়াম পরে সিলিকন, তাহলে 3s2, 3p2 কত হয়? 3 নম্বরে 14, 10 যোগ করলে 14। ফসফরাসের ক্ষেত্রে এই যে 3p3, তাহলে 10 যোগ করলে 15। এভাবে করে করবো আর কি। হ্যালো, বলো। ওকে, দেন বেরিডিয়াম টাইটেনিয়াম তো দেখলাই, এভাবে করে প্র্যাকটিস করবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে লাস্টে 4s1, দেন আমাদের এটা 3D-তে গিয়েছে ডি ব্লক মূল্য, দ্যাটস ডি ব্লক মূল্য সহ কাউন্ট করলে এখানে 6 হবে। এভাবে করে সবগুলো প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করো তত বেশি হবে। এবং ইলেকট্রন বিন্যাস আমাদের পর্যায় সারণীর কিন্তু মূল ভিত্তি। আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসকেই কেন্দ্র করে আমাদের পর্যায় সারণীর ভিত্তি গড়ে উঠেছে। তো একটু পড়বা বিস্তারিত। আমরা নেক্সট দিন বাকিগুলো পড়বো আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে।